আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব ১৬। রাত ৯টা। সকলে ড্রয়িং রুমে বসে আছে। আলোটা হালকা হলে একটা ভারী নিস্তব্ধতা ছড়িয়ে আছে ঘরে। মিসেস অরোরার পাশে আদিবার হায়াত পাশাপাশি বসে আছে। তাদের মুখে একরকম চিন্তার ছাপ। তাদের উল্টো পাশে গম্ভীর মুখে বসে আছে আদনান। চোখ দুটো ঘোলাটে, যেন কিছু অনুভূতি লুকিয়ে রাখছে। আদিব মিনমিন করে বলল, আম্মু, নেহারকে আসতে দেরি হবে। কেন বাজান, কি হয়েছে? হায়াতের খুব ঘুম পাচ্ছে। সবাই হায়াতের দিকে তাকালো। হায়াত হতভম্ব হয়ে গেল। আদিবের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, মিথ্যা বলছেন কেন? আমি কখন বললাম? ঠিক তখনই দরজা দিয়ে দৌড়ে এলো নেহা, হাতে একটা ছোট ব্যাগ। শাড়ির আঁচল একটু পিছলে পড়েছে কাঁধ থেকে, শ্বাসটা হাঁপানো। ঘরের মধ্যে ঢুকে হঠাৎ থমকে গেল। চোখ পড়ল সোজা আদনানের দিকে। মুহূর্তেই চারপাশে শব্দ হারিয়ে গেল ওর কানে। কেবল দুজনের চোখে চোখ আটকে গেল, যেন কেউ একটা হারিয়ে যাওয়া পরিচিতি নাম চিৎকার করে ডেকে উঠেছে। নীরবতার মাঝখানে মিসেস অরোরা একটু এগিয়ে বললেন, নেহা, আয় মা, বস এখানে। কিন্তু নেহানো না, চোখ দুটো ছায়াময় হয়ে উঠেছে, ঠোঁট কাঁপছে, আর হাতে ধরা ব্যাগটা যেন ওর অনুভবহীন আঙুল থেকে পড়ে যাবে যে কোনো মুহূর্তে। এই থমকে যাওয়া মুহূর্তের মধ্যেই যেন পুরো ঘরে কিছু একটা বদলে গেল। হায়াত চুপ করে আদিবের দিকে তাকালো, আর আদিব নিজের অজান্তেই নেহা আর আদনানের মাঝখানে এক অদৃশ্য দেয়াল টানতে চাইল মনে মনে। নেহার গলা কাঁপছিল, তবুও তাতে ছিল বিষিয়ে ওঠা অভিমান আর দুঃখের কঠোরতা। সে সামনের দিকে এক পা এগিয়ে এসে বলল, খালামণি, এই কাপুরুষটা এখানে কেন? তার চোখ এখনো আদনানের উপর ঠায় আটকে আছে। ঘরে মুহূর্তেই যেন শীতলতা নেমে এলো। সবাই চুপচাপ। মিসেস অরোরা থমকে গেলেন। একবার নেহার দিকে, একবার আদনানের দিকে তাকালেন। হায়াত বিস্মিত চোখে তাকিয়ে রইল। আদিব একটু কেশে উঠে বলল, নেহা, একটু শান্ত হও, আমি ওনাকে আসতে বলেছি। কিন্তু নেহা থামেনি। ব্যাগটা হাত থেকে নামিয়ে রেখে বলল, খালামণি, 4 বছর, ঠিক 4টা বছর সে মুখ দেখায়নি। আজ হঠাৎ এসে আমার সামনে বসে থাকবে, কিছু হয়নি এমন ভান করে, আর আমি সব মেনে নেব। আদনান এতক্ষণ চুপ ছিল, এবার ধীরে মাথা নিচু করে বলল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু কথা বলার একটা সুযোগ তো পাও না আমার। নেহা হেসে উঠল। সেই হাসিতে ছিল বিষ আর ব্যথার ছায়া। তোমার কথা আমি অনেক শুনেছি আদনান, এখন সময় এসেছে আমার কথা শোনার। ঘরে চাপা উত্তেজনা জমাট বাঁধছে। মিসেস অরোরা এবার বললেন, নেহা, যা কিছু বলার আজ বলো, কিন্তু রাগ নয়, সত্যটা থাকুক। নেহা সোজা হয়ে দাঁড়িয়ে রইল, মুখে অভিমানের আলো আর চোখে জমে থাকা কান্নার ঝড়। এই রাতটা বদলে দেবে অনেক কিছু। নেহার চোখে তখন আগুন, ঠোঁট কাঁপছে রাগে। ঠিক তখনই আদিব শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলল, নেহা, আমার আর হায়াতের বিয়ে হয়ে গেছে। দয়া করে এখনো আমাকে নিয়ে পড়ে থেকো না। আদনান এখানে এসেছে, ভালো করেই জানো কেন এসেছে। তোমাদের মাঝে যা হয়েছিল সেটা তোমরা দুজনেই জানো। সময় এসেছে সব মিটমাট করার। কথা বলো, ঝগড়া করো, কাঁদো, কিন্তু এবার সব ঝামেলা শেষ করো। নেহা যেন চমকে উঠল, মুহূর্তে চোখ সরিয়ে নিল আদিবের দিক থেকে। সেই কিশোরী ভালোবাসার সমস্ত অব্যক্ত টান যেন এক ঝটকায় ছিঁড়ে গেল। হায়াত নিচু স্বরে বলল, নেহা আপু, আপনি চাইলে আমি উঠে যাই, আপনারা কথা বলুন। কিন্তু নেহা হাত তুলে হায়াতকে থামিয়ে দিল। চোখের কোণে জমে থাকা জল মুছে ফেললো হাতের পিঠ দিয়ে। তারপর ধীরে ধীরে আদনানের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, কথা হবে, কিন্তু এবার তুমি পালিয়ে যেতে পারবে না আদনান। একটাও প্রশ্ন এড়িয়ে যাবে না। আদনান মৃদু মাথা নেড়ে বলল, আমি পালাতে আসিনি নেহা, ফিরে এসেছি সব শুনতে, সব বলতে। ঘরটা নিঃশব্দ, পুরনো প্রেম, নতুন সম্পর্ক, অভিমান আর সাহস একসাথে খেলা করছে ড্রয়িং রুমের প্রতিটি কোণে। নেহা একদৃষ্টিতে তাকিয়েছিল আদনানের চোখে। ঠোঁট কাঁপছে রাগে, চোখে কান্না জমে আছে। ঠিক তখনই আদনান ধীরে ধীরে উঠে এলো নেহার সামনে। এক মুহূর্তে দ্বিধার পর হঠাৎ করেই সে নেহাকে জড়িয়ে ধরল। নেহা প্রথমে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আদনানের কণ্ঠে তখন কান্না মেশানো অনুতাপের ভার। সরি সোনা, আর একটা বার প্লিজ, একটা শেষ সুযোগ দাও। তার কণ্ঠটা ভেঙে আসছে। আমি জানি আমি অনেক দেরি করে ফেলেছি, অনেক ভুল করেছি, কিন্তু তুমি ছাড়া আমি কিছু না নেহা। আমি বদলে গেছি, সত্যি বদলে গেছি। শুধু একবার, আর একবার ভালোবাসার সুযোগ দাও। নেহা স্থির দাঁড়িয়ে আছে আদনানের বাহুবন্ধে। তার শরীর শক্ত হয়ে আছে, কিন্তু চোখে ভিজে কিছু একটা গড়িয়ে পড়ল। চুপচাপ। আদিব মুখ ঘুরিয়ে হায়াতের দিকে তাকালো। হায়াত একটু বেদনা মাখা হাসি দিয়ে মাথা নিচু করল। মিসেস অরোরা উঠে এসে ধীরে বললেন, ভালোবাসা কখনো কখনো ঘুরে ফিরে আসে, কিন্তু ক্ষমা পেতে হলে সত্যি অনুতাপ থাকতে হয়, আর সাহসও। নেহা ধীরে আদনানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার শেষ সুযোগটা শুরু হবে সত্য বলার মাধ্যমে আদনান।
কিছুই চাপা থাকবে না, আমার সামনে না, আমার পাশে এসে দাঁড়াতে চাইলে সব খুলে বলতে হবে। আদনান চোখ মুছে চুপচাপ মাথা নেড়ে বলল, শুরু থেকে বলবো, কিছুই লুকাবো না সোনা। আমি সত্যি এবার হারাতে চাই না তোমাকে। ঘরের বাতাস ভারী, কিন্তু তাতে একটা নতুন আশা মিশে আছে, নতুন করে শুরু করার, একসাথে হবার। নেহার কণ্ঠ এবার থেমে থেমে কাঁপছিল, কিন্তু তাতে এক ফোঁটা দুর্বলতা ছিল না, বরং ছিল জমে থাকা যন্ত্রণা আর উত্তর চাওয়ার দাবি। সে ধীরে আদনানের সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে বলল, তুমি কেন আমাকে রেখে আদনিনকে বেছে নিয়েছিলে বলো? আমাদের তো এঙ্গেজমেন্টও হয়েছিল। তুমি জানো আমি কত ভেঙে পড়েছিলাম, প্রতিদিন ঘুম ভেঙে উঠতাম চোখ ভেজা বালিশে। আমি তো কিছু চাইনি, শুধু তোমার সাথে একটা জীবন, সেটাও তোমার কাছে বেশি ছিল। ঘর নিঃশব্দ হয়ে গেল, কারণ নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে যেন। আদনান কাঁধ ঝুলিয়ে ফেলে ধীরে বসে পড়ল সোফার এক কোণে, মুখে হাত দিয়ে চোখ ঢেকে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কণ্ঠটা ভারী করে বলল, আমি ভয় পেয়েছিলাম নেহা, পরিবার, দায়িত্ব, ক্যারিয়ার। আর তখন আদনিন, ওর পরিবার আমাকে নিরাপত্তা দিচ্ছিল। আমি বোকা ছিলাম, বুঝতে পারিনি ভালোবাসা মানে হিসেব না, সাহস। আমি শুধু পালিয়েছিলাম নিজেকে আর তোমাকে। নেহার চোখে জল টলমল করছে, তবুও সে স্থির। সে ফিসফিস করে বলল, তুমি পালিয়েছিলে, কিন্তু আমাকে পড়ে থাকতে হয়েছিল ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে। আদনান উঠে এসে বলল, আমি জানি আমার ক্ষমা চাওয়া যথেষ্ট না, কিন্তু আমি এখন পালাতে আসিনি, আমি তোমাকে হারিয়ে বুঝেছি। আমার সব কিছুই ছিল তুমি। যদি আজ তুমি না বলো আমি মেনে নেব, কিন্তু আজ মিথ্যে বলবো না, আমি ভালোবাসি তোমায় নেহা, সত্যিকারের ভালোবাসি। হঠাৎ করে নেহার চোখে একটা দ্বিধা খেলে গেল। সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল, যেন বুকের ভেতর যুদ্ধ চলছে, অভিমান আর হৃদয়ের টান। ঘরের বাতাস যেন দাঁড়িয়ে আছে একটা উত্তর শোনার অপেক্ষায়। নেহা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু চোখ দুটোতে জমে আছে শত গল্প, বেদনার, অভিমানের আর এক অদ্ভুত মুক্তির। তারপর ধীরে, শান্ত কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বলল, জানো আদনান, আদিপ আমাকে মন থেকে ভালোবাসতো, সত্যিই ভালোবাসতো। বিনিময়ে কিছু চাইনি, শুধু আমার পাশে থাকতো। যখন আমি নিঃস্ব হয়ে পড়েছিলাম, তখন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। তার কণ্ঠ ভারী হয়ে এলো, কিন্তু মুখে তৃপ্তির এক টুকরো ছায়া। ও আমাকে বোঝার চেষ্টা করেছে, বিচার করেনি। আমি চুপ থাকলে পাশে বসে থেকেছে, আমি কাঁদলে কিছু না বলে আমার হাতটা ধরেছিল। জানো, সেটাই ভালোবাসা আদনান, নির্ভরতা, সম্মান, নীরব সঙ্গ। আদনান স্তব্ধ, তার চোখের দৃষ্টি নেমে গেল নিচে। সে যেন কিছু বলতে চায়, কিন্তু শব্দ খুঁজে পায় না। নেহা ধীরে বলল, তুমি আমাকে চাও আমি জানি, কিন্তু তুমি কোনোদিন আমাকে বুঝতে চাওনি। তুমি নিজের ভয়কে বড় করেছিলে, ভালোবাসাকে নয়। তারপর একটু থেমে সংযত স্বরে বলল, তুমি যদি সত্যিই ভালোবাসো, তাহলে এবার আমার সিদ্ধান্তকেও সম্মান করতে শিখো। যা হারিয়ে গেছে সেটা জোর করে ফিরে আনা যায় না। আমি আর সেই পুরনো নেহা নেই। ঘরে নেমে এলো এক নিস্তব্ধ তীক্ষ্ণ নিঃশ্বাসের সময়। হায়া দূর থেকে চুপচাপ তাকিয়ে রইল, আর আদিপ, সে নিচু চোখে বিস্ময়ের ছায়া নিয়ে শুধু একবার নেহার দিকে তাকালো, যেন তার হৃদয় এক নতুনভাবে বুঝলো পুরনো কোনো ঋণের শেষ বাক্য। নেহার কথাগুলো যেন বুকের ভেতর ঘুষির মতো লাগছিল আদনানের। তার চোখে লজ্জা, অনুশোচনা আর হারানোর ভয় মিশে একাকার। হঠাৎ সে ধীরে নেমে এলো নেহার পায়ের কাছে, তার চোখে জল, গলা কাঁপছে। মাটিতে বসে নিচু গলায় বলল, আমার মা বাবা মারা যাওয়ার পর আমি ভেঙে পড়েছিলাম নেহা, একদম শেষ হয়ে গিয়েছিলাম। দুনিয়াটা তখন আমার জন্য অন্ধকার ছিল। আর ঠিক তখনই তুমি হয়ে গিয়েছিলে অন্য মানুষ, সাইকোর মতো আচরণ করছিলে। নেহার চোখ কপাল ছুঁয়ে ফেলল। কি বললে তুমি? সে চেঁচিয়ে উঠল, আমি সাইকো হয়ে গিয়েছিলাম? আমি যাকে ভালোবেসে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম, সেই যখন আমাকে ছেড়ে গেল, বিশ্বাসঘাতকতা করলো। আমি একটু কাঁদলে, প্রশ্ন করলে, নিজের যন্ত্রণার কথা বললে, আমি সাইকো হয়ে যাই? তার গলা কাঁপছে তীব্র অভিমানে। তুমি ভেঙে পড়েছিলে, আমিও তো মা বাবাহীন আদনান। আমি তো দিনরাত প্রার্থনা করতাম তুমি ফিরে আসো, তুমি শুনলে না, বুঝলে না, বরং আমার ব্যথাকেই দোষ বানিয়ে দিলে। আদনান কাপা গলায় বলল, আমি ভয় পেতাম, তুমি খুব আবেগী হয়ে পড়েছিলে, আমি তখন নিজেকে সামলাতে পারছিলাম না, আর তাই পালিয়ে গেলে। নেহা তীক্ষ্ণ কণ্ঠে বলল, একটা আসল পুরুষ তার ভালোবাসার মানুষকে দোষ দেয় না, পাশে দাঁড়ায়। তুমি সেটা পারোনি, এখন দয়া করে আমার দোষ দিয়ে নিজের অপরাধ ঢাকো না। আদনান চোখ মুছে ফিসফিস করে বলল, আমি শুধু চেয়েছিলাম তুমি বুঝো, আমি তখন একা ছিলাম। নেহা শান্ত গলায় বলল, আমিও একা ছিলাম, কিন্তু আমি ভালোবাসার মর্যাদা দিয়েছিলাম, তুমি দিয়েছিলে ব্যাখ্যা আর পালানোর যুক্তি। তারপর সে এক পা পিছিয়ে গিয়ে বলল, উঠে দাঁড়াও আদনান, আজ আমি
তোমাকে মাফ করলাম কিন্তু ফিরছি না। আমি কাউকে প্রমাণ দিতে চাই না আমি এখন নিজের জন্য বাঁচি। এইবার সত্যি নেহা মুক্ত হলো নিজের যন্ত্রণার শেকল থেকে, পুরনো ভালোবাসার ভাঙা প্রতিমা থেকে। ঘরের উত্তেজনা তখনও কাটেনি। নেহা চুপ করে দাঁড়িয়ে, আদনান মাটিতে বসা, আর বাকিরা থম মেরে গেছে এই বিস্ফোরক কথোপকথনের পর। ঠিক তখনই মিসেস অরোরা দাঁড়িয়ে উঠে গলা খানিকটা কঠিন করে বললেন, হয়েছে, এখন ঝগড়া থামাও। তার গলায় ছিল কর্তৃত্বের রেশ, চোখে অনড় সিদ্ধান্ত। আজ থেকে আদনান আমার কোম্পানিতে জব করবে। ওকে আমি নিজ গাইড করাবো। তোমরা দুজন অনেক কিছু বললে একে অপরকে, কিন্তু এখন সময় এসেছে নতুন করে শুরু করার। আমি তোমাদের বিয়ে দেব। আর নেহা, তুমি এখানেই থাকবে, এই বাড়িতে। ঘর মুহূর্তে থমকে গেল। নেহা যেন বিশ্বাস করতে পারছিল না। চোখ বড় করে তাকিয়ে বলল, কি বললে তুমি? খালামণি, আমি কখনোই রাজি হইনি। আদিব এবার উঠে দাঁড়ালো, গলায় একরকম গোপন উত্তেজনা। মা কি বলছো? নেহা স্পষ্ট করে বলেছে ওর সিদ্ধান্ত। কিন্তু মিসেস অরোরা ঠান্ডা গলায় থামিয়ে দিলেন, আমি সব শুনেছি আদিব, কিন্তু কিছু সম্পর্ক তৈরি হয়, কিছু সম্পর্ক ঠেলে নিতে হয়, বুঝলে? আমি জানি নেহা আর আদনানের সম্পর্কের গভীরতা, একটুখানি ভুল বোঝাবুঝিতে এমন কিছু হারানো উচিত না। আমি ভুলতে বলছি না, কিন্তু একটা সুযোগ দিতে বলছি। আমার মুখের দিকে তাকিয়ে নেহার মুখ রক্তশূন্য হয়ে গেল। সে ফিসফিস করে বলল, মনি, তুমি কি আমার মতামত ছাড়া আমার জীবন ঠিক করে ফেললে? হায়াত ধীরে উঠে এসে পাশে দাঁড়ালো নেহার, তার হাতটা চেপে ধরল। আপু, আপনি যা চাইবেন আমরা সেটার পাশেই থেকে করব। নেহা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, তারপর ধীরে বলল, খালামণি, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমি পণ্য না যে কেউ চাইলেই জোর করে ফিরিয়ে নিতে পারবে। আমি কারো করুণা করে সম্পর্ক টিকিয়ে রাখতে চাই না। তার কণ্ঠে দৃঢ়তা স্পষ্ট। আমাকে এখানেই থাকতে হলে আমার শর্তে থাকতে হবে, আর বিয়ের সিদ্ধান্ত আমার হবে, কারো চাপিয়ে দেওয়া না। মিসেস অরোরা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে চুপ করে গেলেন। এই মেয়েটা আর আগের নেহা নেই, যেটুকু তার চোখে স্পষ্ট। ড্রয়িং রুমে টানটান পরিবেশে হঠাৎ দরজার দিকে নজর গেল সবার। ধীর ভারী পায়ে ভেতরে প্রবেশ করলেন মিস্টার রাকিব চৌধুরী। সম্মানিত, রাশভারী, কিন্তু সবার প্রতি অদ্ভুত এক নরম স্বভাবের মানুষ। তার মুখে চিন্তার রেখা চোখে বোঝার চেষ্টা। তিনি সোজা নেহার কাছে এলেন। ঘরের মাঝে যেন কিছুটা ভার হালকা হয়ে গেল তার উপস্থিতিতে। নেহার সামনে দাঁড়িয়ে তিনি ধীরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আম্মু, একবার, শুধু একবার শেষ সুযোগ দাও ওকে। আমি জানি আদনান ভুল করেছে, কিন্তু এবার আমি নিজে দেখব সব কিছু। যদি আবার কষ্ট দিতেই চাই, আমি নিজেই তোমাদের ডিভোর্স করিয়ে দিব, কথা দিচ্ছি। ঘরের নীরবতা। নেহা হতচকিত চোখে তাকিয়ে রইল এই মানুষটার দিকে, যিনি কোনোদিন কিছু চাপিয়ে দেননি, বরং সবসময় পাশে থেকেছেন ছায়ার মতো। আদনান উঠে দাঁড়িয়ে অস্পষ্ট স্বরে বলল, আঙ্কেল, আমি সত্যি পালাতে আসিনি। আমি ঠিক করে নিতে চাই নিজেকে আর আমাদের। মিস্টার চৌধুরী এবার তাকে কঠিনভাবে দেখলেন। তোমার শেষ সুযোগ এটা, বুঝেছো? ভালোবাসা কেবল পাওয়া নয়, সেটা ধরে রাখার যোগ্যতাও লাগে। নেহার চোখে তখন দিদার হৃদয়ের মধ্যে যুদ্ধ চলছিল, অভিমান বনাম বিশ্বাস। সে নিচু গলায় বলল, আপনি থাকেন আমার বাবার জায়গায়, তাই আপনার কথা ফেলতে পারি না, কিন্তু আমি কিছু বলার আগে সময় চাই। নিজের সঙ্গে, নিজের ভাঙা বিশ্বাসের সঙ্গে একটা জীবন ফের ঠিক করার আগে একটু জিজ্ঞেস করতে হবে, আমি নিজে ঠিক আছি তো? মিস্টার চৌধুরী মাথা নেড়ে বললেন, ঠিক আছে মা, সময় নাও, কিন্তু জানবে, কেউ যদি সত্যি তোমায় ভালোবাসে সে অপেক্ষা করবেই। ঘরের বাতাস এবার কিছুটা শান্ত। উত্তপ্ত আবেগের পরে একরকম ভারসাম্য ফিরল, যেখানে সম্পর্কের চেয়েও বড় হলো নিজের সম্মান আর সিদ্ধান্তের অধিকার। একটু থেমে, একটু ভেবে, অনেক আবেগের যুদ্ধের পর নেহা ধীরে মাথা নেড়ে রাজি হয়ে গেল। চোখে জল ছিল, কিন্তু সেই জলে ছিল বোঝাপড়ার আলো। পুরনোটা ছেড়ে নতুনভাবে শুরু করার সাহস। মিস্টার রাকিব চৌধুরী হালকা হাসলেন তৃপ্তির ছায়ায়, আর মিসেস অরোরা হাত ছেড়ে বললেন, এই তো, আমার মেয়েটা ঠিক বুঝেছে। আদনান কিছু বলার আগে হঠাৎ আদিব হালকা দুষ্টু সুরে বলল, এই যে আদনান ভাই, আমার প্রাক্তনকে দেখে রাখবেন ভালো করে। ঘরের ভেতর তখন মুহূর্তে হালকা হাওয়া বয়ে গেল। হায়াত মুখ ঢেকে হেসে ফেলল। মিসেস অরোরা মুখে হাত দিয়ে বললেন, আদিব, তুইও না? নেহা একটু লাজুক হেসে মাথা চুলকালো, আর আদনান হেসে বলল, তোমার মতো আত্মীয় থাকলে কেউই একঘেয়ে জীবন পাবে না, বুঝেছো? আদিব কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি তো থাকবই, আবার দুলাভাইও হয়ে যাচ্ছেন দেখি। সবাই হেসে উঠল। কখন যেন কান্না, রাগ, অভিমান সব গলে গিয়ে জায়গা করে দিল একটা নতুন গল্পের শুরুতে। এটা ছিল সম্পর্ক ভাঙার পর গড়ার গল্প, যেখানে ক্ষমা শুধু একটা শব্দ নয়, বরং ভালোবাসার সবচেয়ে সাহসী রূপ।
আদিব হায়াতের দিকে একটু হাসি মিশিয়ে তাকালো, আর হায়াতের ঠোঁটের কোণে জমে থাকা ছোট্ট স্মিত হাসিটা যেন পুরো ঘরটাই উজ্জ্বল করে দিল। তারপর আদিব সবাইকে বলল, একটু চোখ বন্ধ করো সবাই। সকলে অল্প অবাক হয়ে চোখ বন্ধ করলো। ঘরে একটা খুশির প্রত্যাশার নীরবতা নেমে এলো। সেই সুযোগে আদিব দ্রুত হায়াতকে কোলে তুলে নিল। হায়াত হালকা চমকে গেল, কিন্তু চোখ বন্ধ রেখে হাসি ধরে রাখলো। আদিব হায়াতকে নিয়ে সিঁড়ির দিকে দৌড় দিল। সিঁড়ি ধরে উঠে যেতে যেতে আদিব হালকা হাসি দিয়ে বলল, দেখি ওদের কতক্ষণ চোখ বন্ধ রাখা যায়। চলো বউ। কোথায়? আদিব কানের কাছে ফিসফিস করে বলল, রোমান্স করব। হায়াত হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। বলল, নামান আমাকে, প্লিজ নামান, আমি এখন গোসল করতে পারবো না, ছাড়ুন আমাকে। হুস, মার খাবা, বেশি নড়াচড়া করবে তো ফেলে দেব। হুম, নড়বো না, কিন্তু নিচে নামান। না যান, আমার না জ্বর এসেছে দেখুন। আদিব চমকে উঠল। হায়াতের কপালে হাত দিয়ে ভ্রু কুঁচকে বলল, কোথায় পাখি, তোমার শরীর তো স্বাভাবিক, পেটে ব্যথা খুব। চলো, কোনো রোমান্স করবো না, তুমি চুপ করে শুয়ে থাকবে, আমি গরম তেল আনছি, মালিশ করে দেবো একটু পর। শুয়ে থাকলেই ঠিক হয়ে যাবে। হায়াত মনে মনে বলল, গোলামের পুত, আমার তো কোনো ব্যথাই নেই, তুই যেভাবে আদর করিস আমার তো মরে যাওয়ার দশা হয়, এজন্যই বাধা দিলাম। এরই মাঝে আদিব আস্তে ধীরে হায়াতকে শুয়ে দিয়ে কাঁথাটা গায়ে জড়িয়ে দিল। কিছুক্ষণ ঠোঁটে ঠোঁট পুড়ে নিল। মিনিট দশেক পর মুচকি হেসে ল্যাপটপ অন করে ডিভানে বসলো। হায়াতও স্মিত হেসে ফেসবুক স্ক্রল করলে আরবির সাথে মেসেঞ্জারে চ্যাট করছিল হায়াত। আরও বেবি, বেবি কি করছিস, রোমান্স শেষ? হোপ বেডি, আমি তো শুয়ে আছি। কেন, দোলার ওটা কি ড্যামেজ হয়ে গেছে? মাইর খাবি, আমি ইচ্ছে করেই বলছি আমার পেট ব্যথা, তাই সে আমাকে রেস্ট নিতে বলছে। তুইও না। হি হি। হায়াত খাটের এক কোণে শুয়ে ফোনটা হাতে নিয়ে মাঝে মাঝে মুচকি হাসতে, আবার কখনো কখনো চোখ কুঁচকে কিছু টাইপ করছে। আর ঠিক পাশে ডিভানে আতশোয়া হয়ে ল্যাপটপে কাজ করছিল আদিব। সে মাঝে মাঝে হায়াতের দিকে তাকিয়ে চিন্তা করছিল, যেন বুঝতে চাইছে কি নিয়ে এত হাসাহাসি। একবার হায়াত একটু গম্ভীর হয়ে গেল। আদিব চোখ সরিয়ে ল্যাপটপে মন দিল, কিন্তু একটু পর আবার বলল, আরবি নাকি? হায়াত চমকে তাকিয়ে বলল, হুম। নাকি অন্য কেউ? দেখুন, না যান, আমি তোমাকে বিশ্বাস করি, একটু ঘুমাও, তারপর 11টার দিকে পড়তে বসাবো। আচ্ছা। রাত 11টা, ঘর জুড়ে নীরবতা, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। হায়াত ঘুমিয়ে আছে গভীর নিদ্রায়, মুখে প্রশান্তির ছায়া। ডান পাশে সজাগ ডিভানে বসে আদিব ল্যাপটপে চোখ রেখে অফিসের কাজ দেখছে। চোখে কিছুটা ক্লান্তি, তবু মনোযোগী। এই সময় হঠাৎ করেই দরজায় হালকা টোকা। আদিব তাকালো, দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো নেহা আর আদনান। নেহা হাসতে হাসতে বলল, তোমাদের বিরক্ত করলাম জানি, কিন্তু কিছু কথা এখনই বলা দরকার। আদনান সাথেই যোগ করলো, বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট একেবারে পারফেক্ট করতে চাই, সময় খুব কম। আদিব চেয়ার থেকে উঠে দাঁড়ালো, চোখ সরিয়ে ঘুমন্ত হায়াতের দিকে একবার তাকালো, যেন নিশ্চিত হচ্ছে। তারপর বলল, এসো বসো, কথা বলি, তোমাদের প্ল্যান শুনি। ঘরের আলো একটু বাড়িয়ে দিল আদিব। চারজনের চোখে তখন একসাথে ভাসছিল ভবিষ্যতের এক সুন্দর পরিকল্পনার ছায়া। আদিব হালকা হেসে বলল, এই রাতে এসে এমন দাবি? নেহা ভ্রু কুঁচকে বলল, এটা দাবি না, আমাদের বিয়েতে চমক। তুমি আর হায়াত স্টেজে কাপল ডান্স করবে, পুরো ফ্যামিলি সেটা দেখবে। আদনান পাশে বসে মুচকি হেসে বলল, ভাই রাজি হয়ে যাও, হায়াত তো লাজুক, তুমি না বললে ও রাজি হবে না। আদিব হেসে ঘুমন্ত হায়াতের দিকে তাকালো। ওর মুখে এখনো প্রশান্তি, ঠোঁটে হালকা হাসি। তারপর নিচু স্বরে বলল, ওকে জিজ্ঞেস না করে রাজি হওয়া যাবে না, তবে আমি আপত্তি করব না যদি সে চায়। নেহা বলল, তাহলে এখনই ওকে উঠিয়ে দিই। আদিব মুচকি এসে হাত তুলল, আরে না না, ঘুমোতে দাও, কাল সকালে উঠে ওকে বোঝাবো। নেহা মজা করে বলল, তোমরা তো এমনিতেই সিনেমার মতো কাপল, একটু নাচ দেখলে কি আর ক্ষতি। ঠিক তখনই বারান্দা দিয়ে ধীর পায়ে ভেতরে এলেন মিসেস অরোরা, হাতে একটি বড় ট্রে, যার উপর ধোয়া ওঠা গরম খাবার, পরোটা, চিকেন কারি, আর পাশে মিষ্টি সেমাইয়ের বাটি। একগাল হাসি নিয়ে বললেন, রাত অনেক হয়ে গেছে, তোমরা গল্পে মগ্ন, কিন্তু পেট তো বোঝে না গল্প, আগে এটা শেষ করো। নেহা উঠে গিয়ে মিসেস অরোরার হাত থেকে ট্রেটা নিল। ওহ ওয়াও, তুমি না, আসলে তো আমরা খেয়ালই করতাম না কত রাত হয়ে গেছে। আদনান কৃতজ্ঞতা নিয়ে বলল, থ্যাংক ইউ আন্টি, আপনি না থাকলে আমাদের তো উপসে রাত যেত। আদিব মিষ্টি হেসে বলল, মা সবসময় ঠিক সময়ে এসে হাজির হন, যেন জানেন আমরা কখন ক্ষুধার্ত। মিসেস অরোরা হেসে ঘুমন্ত হায়াতের দিকে তাকালেন, আর আমার ছোট্ট পুটুলটা ঘুমাচ্ছে এখনো?
ওর জন্য খাবার আলাদা করে রেখে দিচ্ছি, জেগে উঠলে খেতে দিও। তারপর সবার মাথায় স্নেহভরা চোখ বুলিয়ে বললেন, তোমাদের হাসি দেখে মনটা ভালো হয়ে যায়। থাকো একসাথে এভাবেই, আল্লাহ রাখেন তোমাদের। মিসেস অরোরা দরজার দিকে পা বাড়িয়েছিলেন, হঠাৎ নেহার কথায় থেমে গেলেন। নেহা ভ্রুকুচকে চোখে একটু দুষ্ট অভিমান নিয়ে বলল, হ্যাঁ খালামণি, হায়াত তো পুতুল আর আমি। আমি সুন্দর না? ঘরে এক মুহূর্ত নরম হাসির বাতাস বয়ে গেল। মিসেস অরোরা ধীরে ফিরে তাকিয়ে হাসলেন। ওহ মা, নেহা তুমি তো আমাদের রাজকন্যা, সুন্দর তো এমনভাবে যে যার গালে রাগও টুকটুকে গোলাপি হয়ে ওঠে। আদনান হেসে ফেলে বলল, এজন্যই বলি খালামণি সবার কথা জানেন আর সবার মন বোঝেন। নেহা একটু ভিজে চোখে একটু হেসে বলল, তোমার মুখে এসব শুনলেই মন ভালো হয়ে যায়। মিসেস অরোরা কাছে এসে নেহার গালে হাত রাখলেন। তোমরা সব আমার সন্তান, হায়াত তুমি আদি বাদনান একজনও কম নয়। আর তুমি সুন্দর না বললে তো আয়নার ওপরে অভিযোগ উঠবে। সবাই হেসে উঠল। নেহা একটু হেসে চোখ নামিয়ে বলল, হি হি, তাহলে আমি রেগেছিলাম না, হালকা রাগ ছিল কেবল। আদিব মজা করে বলল, এই হালকা রাগ তো কখনো কখনো ঝড় হয়। নেহা তৎক্ষণাৎ একটা কুশন ছুঁড়ে মারল আদিবের দিকে। ঘর জুড়ে হাসির রোল পড়ে গেল। সকলের হাসি ঠাট্টার গল্পে শেষে এক সময় ঘরটা আবার নিঃশব্দ হয়ে এলো। নেহা, আদনান আর মিসেস অরোরা বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজায় খট করে লাগা শব্দে ঘরটা আবার শান্ত। আদিব ধীরে ধীরে ল্যাপটপ বন্ধ করলো। চোখে মুখে এখন ক্লান্তির ছাপ, কিন্তু তাতে মিশে আছে একরাশ মমতা। সে উঠে হায়াতের দিকে এগিয়ে গেল। ঘুমন্ত হায়াত, মাথার একপাশে চুল এলোমেলো, ঠোঁটে হালকা হাসি, যেন কোনো স্বপ্নে ডুবে আছে। আদিব হালকা হেসে উঠে পড়ল, লাইট অফ করে ধীরে পাশে শুয়ে পড়ল। অন্ধকার ঘরে শুধু নিঃশ্বাসের সুর আর তাদের ভালোবাসার নীরব উপস্থিতি। আদিব চুপি চুপি পাশে বসে কপালের ভাঁজে একটা হাত রাখলো, তারপর মাথা নিচু করে হায়াতের কপালে একটা নরম চুমু দিল। নরম গলায় বলল, তোমার জন্যই তো সবকিছু সহজ হয়ে যায়, শুধু তুমি এমন নিঃশব্দে পাশে থেকো, ব্যাস। আচমকা ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল। আদিবের চোখ আধো ঘুমে ছিল, হঠাৎই পাশে টের পেল কিছু একটা অস্বাভাবিক। হায়াত ধর্মর করে উঠে বসেছে, চোখে জল, কাঁধ কাঁপছে, মুখটা থমথমে, নিঃশব্দে কান্না করছে সে, যেন ভিতরটা ফেটে যাচ্ছে কিন্তু শব্দ বেরোচ্ছে না। আদিব সঙ্গে সঙ্গে উঠে বসে পাশে হাত রাখলো। ভয় আর চিন্তায় গলা কেঁপে গেল তার। হায়াত, কি হয়েছে জান? আদিব হায়াতকে বুকের কাছ থেকে একটু সরিয়ে তার মুখের দিকে তাকালো। গম্ভীর কিন্তু নরম গলায় বলল, কি স্বপ্ন দেখেছো বলো আমাকে হায়াত, এমন কাঁদলে আমারও কষ্ট হয়। হায়াত মুখ নিচু করে চোখ মুছে বলল, কণ্ঠটা কাঁপছে, আপনি আপনি আমাকে কিছু না বলেই কোথায় গিয়েছিলেন? আমি খুঁজতে খুঁজতে পাগলের মতো ঘুরছিলাম। তারপর হঠাৎ দেখি আপনি একটা মেয়ের সাথে ওর হাত ধরে ঘুরছেন, হাসছেন। আমি দাঁড়িয়ে আছি একটু দূরে, আপনি একবারও ফিরে তাকালেন না। কথা বলতে বলতে গলা রুদ্ধ হয়ে এলো তার, চোখ দিয়ে আবার জল ঝরল। আদিব স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ, তারপর গভীর শ্বাস নিয়ে হায়াতের গাল দুটো হাতে ধরে বলল, তুমি জানো আমি কি স্বপ্নে আসলেও করতাম? আমি ওই মেয়েকে বলতাম, দেখো আমার একটা লাজুক পাখি আছে, যার কান্না দেখলে আমার ভেতরটা কাঁপে। আমি তাকে একা রেখে কোথাও যাই না। তুমি তো আমার হায়াত, আর তুমি আমার হায়াতই। হায়াত ফোঁপাতে ফোঁপাতে বলল, কিন্তু এতটা বাস্তব ছিল স্বপ্নটা, আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। আদিব হালকা চুমু দিল তার কপালে, তারপর বলল, তোমার ভয়টাকে ভালোবাসা দিয়ে মুছে ফেলবো আমি। চলো, এই বলে হায়াতের চুলের ভেতর হাত গুজে ঠোঁটে ঠোঁট পুড়ে দিল আদিব। হায়াতও রেসপন্স করতে লাগলো, দুজনের মাঝে উত্তেজনা বাড়তে লাগলো। আদিব আস্তে আস্তে পরনে টি শার্ট খুলতে লাগলো। হায়াত লাজুক মুখে আদিবের ট্রাউজার খুলে দিল। আদিব বাঁকা হাসলো। এরপর আস্তে আস্তে হায়াতের গলা জুড়ে ঠোঁট ছুঁয়ে দিতে লাগলো। হায়াত মিনমিন করে বলল, আস্তে, ছিঁড়ে যাবে পরে। কে শোনে কার কথা? আদিব আনমনে তার কাজ চালাচ্ছে। 12টা 20, আদিব হায়াতকে ওপরে বসালো। হায়াত কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিভাবে পারবো? পারবে, আমি শেখাবো। এরপর আদিব একটু উঠে হায়াতকে আদিবের ওপর ঠিক করে বসালো। আস্তে করে প্রাণশিকাটা হায়াতের রতিকুঞ্জে বসিয়ে দিল। হাঙ্কি স্বরে বলল, বউ শুরু করো। হায়াত আস্তে করে চোখ বন্ধ করে কাজ শুরু করলো। ঘন্টা দুয়েক পর আদিব হায়াতের উপরে উঠে ভালোবাসার সুধা সিঞ্জয় শুরু করলো। তাদের মিলন ছিল আগুনে ঘনিয়ে ওঠা এক মৌন সঙ্গীত। এই রাতটা ছিল যেন শরীরী তৃষ্ণায় ভেজা রাত। সকাল 8টা, ফরজ গোসল সেরে একতলায় নেমে এলো হায়াত। ভেজা চুল, আলতো কাজ ছুঁয়ে আছে পানির ফোঁটা, চোখে মুখে এক ধরনের প্রশান্তি, ঠোঁটে মুচকি হাসি, যেন নতুন দিনের শুরুতে নিজের ভেতরের আলো নিয়েই নেমে এসেছে। কিচেন রুমে ঢুকে চারপাশটা একবার
চোখ বোলালো, চায়ের কেটলি ফোটার শব্দ, ছাকা রোদের মতো হালকা ভাব আর মাটির কাপের মতো পরিচিত গন্ধে দিনটা যেন একটু বেশি আপন লাগছিল। মিসেস অরোরা কিচেনের দরজায় ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। হায়াতকে ভেজা চুলে হাসি মুখে ঢুকতে দেখে একগাল হেসে বললেন, আহা, এই তো আমাদের আদরের হায়াত বুড়ি, সকাল সকাল যেন ফুল ফুটে উঠেছে মুখে। হায়াত একটু লজ্জা পেয়ে মাথা নিচু করলো। চুলের ভেজা কোকড়ানো অংশটা গাল ছুঁয়ে গেল। মিসেস অরোরা এগিয়ে এসে বললেন, চা বসিয়ে দিছো? আজ তোমার হাতের আদা চা খেলে আমার সকালটা ভালো যাবে। হায়াত হেসে জানালো, আজ আমি একাই রান্না করব, আপনি শুধু বসে বসে দেখবেন আম্মু। পারবে তো? হ্যাঁ, আগে টুকটাক করেছি। শাশুড়ি বৌমার কথার খুনসুটির মাঝে নেহা আসলো, চোখে হালকা ঘুমের রেশ। হায়াতের দিকে তাকিয়ে চোখ ছোট করে বলল, হায়াতি ম্যাডাম, আজ আদিপকে একটু বেশি আদর করে দিও, রাতে তোমাকেও ঘুমোতে দেয়নি মনে হয়। হায়াত লজ্জায় হেসে বলল, নেহা আপু। আর মিসেস অরোরা হাসতে হাসতে ফ্রিজ থেকে দুধ বের করতে লাগলেন। নেহা এসে ড্রয়িং রুমে চলে গেল। মিসেস অরোরা নরম গলায় বললেন, ওমা, একটু সেমাইটা রান্না করো তো, বাকি সব আমি করে ফেলি। আজ আদনান আর নেহার বিয়ের কথা পাকাপাকি করতে নেহার দাদু দাদি সিলেট থেকে আসবেন। হ্যাঁ, চমকে তাকালো। সত্যি আজই? মিসেস অরোরা হেসে মাথা নেড়ে বললেন, হ্যাঁ আজই। সকালে ফোন দিলেন, বললেন দুপুরের মধ্যে পৌঁছাবেন। তাদের জন্য কিছু ভালো মন্দ বানাবো, আর একটু মিষ্টিমুখ না হলে চলে। হায়াত বুঝে গেল দিনটা কতটা বিশেষ। হালকা একটা উত্তেজনা আর দায়িত্বের ছায়া নেমে এলো তার চোখে মুখে। সে বলল, ঠিক আছে আম্মু, আমি সেমাই বানিয়ে দিচ্ছি। এলাচ দুধ সব আছে তো? মিসেস অরোরা মজা করে বললেন, সবই আছে, শুধু তোমার সেই জাদু হাতটাই লাগবে আম্মু। হায়াত হেসে চুলটা পেছনে গুজে কিচেনের কাজে নেমে পড়ল। মিসেস অরোরা একটু দরজার বাইরে গেলেন কারো ফোন ধরতে। এদিকে হায়াত কড়াইয়ে দুধ জাল দিচ্ছিল, এক হাতে চামচ নেড়ে দিচ্ছিল আর অন্য হাতে এলাচ থেতো করছিল। মনটা একটু আনমনা ছিল, হয়তো আদিবের কথা মনে পড়ছিল, কিংবা আজকের এই বিশেষ দিনের উত্তেজনায় একটু বেশি মগ্ন হয়ে গিয়েছিল। হঠাৎ কড়াইয়ের নিচ থেকে জ্বলে ওঠা গ্যাসের তাপে দুধ উতলে উঠল আর মিনিট খানেকের মধ্যেই নিচে ধরে গেল। হঠাৎই একটা পোড়া গন্ধ ভেসে এলো বাতাসে। হায়াত চমকে উঠে দ্রুত চুলা বন্ধ করলো, কিন্তু ততক্ষণে কড়াইয়ের তলায় পুরো একটা পোড়া স্তর পড়ে গেছে। দুধের সাদা বাষ্পের ভেতরও কালচে ছোপগুলো স্পষ্ট। হায়াত মাথায় হাত দিয়ে কাঁদো কাঁদো মুখে করে বলল, হাই আল্লাহ, আমার দুধ! ইস, পুড়ে গেল! আল্লাহ, কি হয়ে গেল? আম্মু ভাববে আমি কোনো কাজই জানি না। আমার বেলায় কেন এমন হয়? ইস, এতগুলো দুধ আমার! ঘুম থেকে উঠে লাজুক পাখিকে রুমে না পেয়ে নিচে আসে আদিব। নেহার কাছে শুনে হায়াত রান্না করছে। রান্নার ঘরের কাছে আসতেই হায়াতের আহাজারি কানে আসলো আদিবের। দ্রুত গতিতে হায়াতের কাছে এসে তার বক্ষস্থলে হাত দিয়ে চিন্তিত মুখে বলল, কোথায় পড়েছে দেখি যান, কোথায় পড়েছে দেখাও। হায়াত হতবাক হয়ে আদিবের পানে চেয়ে আসে, আর আদিব সে হায়াতের বক্ষস্থলে হাত দিয়ে বোঝার চেষ্টা করছে কোথায় পুড়ে গেল। আবারও বলল, জামা খোলো দেখি কতটুকু পুড়েছে। বাল, আমার না চুলার দুধ, সেগুলো পুড়ে গিয়েছে।